স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমাদের বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে। বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাড়ছে। আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। স্বাগত জানাচ্ছি আপনাকে আমজনতায়। আজকে 107 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হলো বিভিন্ন পদে, এবং সেই সব ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে দু একটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের বাইরে অন্য যে রাজনৈতিক দল, অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি, এবং আপনাদের যে শঙ্কা ছিল যে শেষ পর্যন্ত নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে উঠতে পারে এবং তাতে ভোটের মাঠে কোথাও কোথাও নৌকার প্রার্থী বেকায়দায় পড়তে পারে, তো আপনাদের সেই শঙ্কা তো শেষ পর্যন্ত সত্যিই হলো মনে হচ্ছে। বিএনপি অংশ না নেওয়ার পরও নির্বাচনে সংঘর্ষ এবং গোলাগুলি ঘটনা কেন ঘটছে? তবে কি স্থানীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে উঠছে কিনা, এটা ভবিষ্যতে আপনাদেরকে আরও যদি বলি পেছনে ঠেলে দেবে কিনা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে আপনি সবচেয়ে ইতিবাচক যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয়েছে। এবং চট্টগ্রাম কক্সবাজার এলাকায় সহ বিভিন্ন জায়গায় সেই জায়গাগুলোতে আপনি যদি ভোটারদের উপস্থিতির দিকে খেয়াল রাখেন এবং মানুষের স্বতঃস্ফূর্ততার দিকে খেয়াল রাখেন, তাহলে আমার এই বক্তব্যের সত্যতা পাবেন। এবং সেখানে কোথাও ভোটে রিগিং করা, কারচুপি করা অথবা কাউকে জিতিয়ে দেওয়ার কোনো রকমের প্রয়াস ছিল না। এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখেছি অত্যন্ত কঠোরভাবে ভোটারদের ভোটদানের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং যেমনটি আপনি বলছেন যে কোনো জায়গায় সংঘর্ষ হয়েছে, এটা সত্য। কক্সবাজারের মহেশখালী এবং কুতুবদিয়া সংঘর্ষ হয়েছে, এবং এটা অবশ্যই নির্বাচনের জন্য ইতিবাচক কোনো বিষয় নয়। আবার আপনি যদি টোটাল আমাদের নির্বাচনী প্রক্রিয়াটার দিকে দৃষ্টি রাখেন, তাহলে দেখবেন যে আমাদের মতো দেশে কখনো কখনো এরকম অনাকাঙ্ক্ষিত দু একটি ঘটনা ঘটে যায়। বাট সেই ঘটনাগুলি যদি না ঘটতো তাহলে নিঃসন্দেহে এটা আমাদের জন্য আরও বড় প্রাপ্তির হতো, আরও বড় স্বস্তির বিষয় হতো। এবং একই সাথে আপনি আরেকটি যে সম্পূরক প্রশ্ন করেছেন যে কোনো জায়গায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কি না, কিন্তু আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী হচ্ছে না। বিচ্ছিন্ন ক্ষেত্রে দু একটি জায়গায় হচ্ছে। এবং আমি মনে করি আওয়ামী লীগের মতো একটা বিশাল রাজনৈতিক দলে, এবং এটা একটা মাল্টিক্লাস অর্গানাইজেশন, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে। এটা যদি একেবারে একটা শ্রেণীভিত্তিক দল হতো তাহলে আমরা সেটাকে শূন্যের কোটায় হয়তো নামিয়ে আনা যেত। কিন্তু তৃতীয় বিশ্বের দেশের রাজনীতি যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন যে মাল্টিক্লাস অর্গানাইজেশনের ক্যারেক্টারের মধ্যে এই জিনিসটা সবসময় থাকে। কিন্তু তারপরে আমি যেটা বলেছি যে সবচেয়ে আশাবাদের বিষয় হচ্ছে এই জায়গায় যে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছে, তাদের ভোটাধিকার স্বতঃস্ফূর্তভাবে প্রয়োগ করছে, এবং এখন অবধি যে নির্বাচনগুলো হয়েছে সেখানে কোথাও নির্বাচনের বিষয়ে নেতিবাচক কোনো মন্তব্য অথবা কোনো কমেন্টস, কোনো অভিযোগ পাওয়া যায়নি। এবং আপনি যেমনটি বলছেন এটিও তো সত্যি আসলে যে জিতলেও সেটা নৌকার প্রার্থী জিতুক বা বিদ্রোহী জিতুক, শেষ পর্যন্ত আপনাদেরই কর্মী জিতছেন বা আপনাদের আদর্শের মানুষই জিতছেন, সেটা স্বস্তি নিঃসন্দেহে। কিন্তু নৌকা জিততে গিয়ে বা জিতছে, শৃঙ্খলা ঠিক থাকছে, এর বাইরে আপনার যেমন করে বিদ্রোহী প্রার্থী যদি না থাকে এই বাস্তবতায়, দেখুন যেমন বাগেরহাটে 38টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই স্থগিত হওয়ার আগে যে নির্বাচন হয়ে গেছে 200-র বেশি ইউনিয়ন পরিষদে প্রথম ধাপের, সেখানেও প্রায় 60-এর কাছাকাছি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক 3টি উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই পৌরসভার যে নির্বাচনগুলো হলো সেখানে 3 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। ফলে এই যে একটা
বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে যায়, অর্থাৎ মাঠে ভোট এই পদের ক্ষেত্রে গড়াচ্ছে না বা অংশগ্রহণ হয়, সেটাকে আপনারা কিভাবে দেখেন? সেটা নির্বাচনী সংস্কৃতির জন্য, রাজনৈতিক সংস্কৃতির জন্য কোনো বিনা বার্তা বহন করে কিনা? প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটাকে কোনোভাবে আপনি অগণতান্ত্রিক বলতে পারবেন না। বিকজ গণতন্ত্রের সংজ্ঞায় এমন কোথাও লেখা নেই যে একটি দল নির্বাচনে আসলে সবাইকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আবার গণতন্ত্রে এটাও কোথাও লেখা নেই যে বাংলাদেশের বা একটি দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে পার্টিসিপেশনটা ওরা না করতে চাইলেও করাতেই হবে, না হয় গণতন্ত্র নেই, এই কথাটা বলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখেছি, যেমন আজকের মিডিয়া পত্রিকায় আমরা দেখেছি যে বিএনপি স্বস্তি প্রকাশ করছে যে ওরা অংশগ্রহণ না করার কারণেই ওরা মনে করছে যে মানুষ ভোট কেন্দ্রে কম যাচ্ছে। অর্থাৎ তাদের এই মানসিকতাই প্রমাণ করে যে ওরা এই প্রক্রিয়াটাকে বিতর্কিত করার জন্যই মূলত তারা নির্বাচনে অংশগ্রহণ করছে না এখন। কারণ আপনি যদি আগের স্থানীয় সরকার নির্বাচনগুলোর দিকে তাকান, সেখানে দেখবেন যে বিএনপির প্রার্থীরা যেখানে তাদের জনসমর্থন ছিল সেখানে তারা জয়লাভ করেছে, এবং সেই জায়গাগুলোতে আমরা দেখেছি নির্বাচন শুরু হওয়ার 1-2 ঘন্টার মধ্যেই তারা বলেছে যে নির্বাচনের ব্যাপক কারচুপি হচ্ছে, আর সামনে নির্বাচনী ফলাফল প্রত্যাখ্যান করলাম। কিন্তু সন্ধ্যার পরে যখন তারা রেজাল্ট পেয়ে জয়লাভ করলো, তখন কিন্তু তারা মুখে কুলুপ আঁটেন এবং তারা আর কোনো কথা বলেন না। অর্থাৎ বিএনপি শুরু থেকে বারবারই চেষ্টা করে আসছিল যে নির্বাচন প্রক্রিয়াটাকে বিতর্কিত করা, নির্বাচনী কর্মকাণ্ডগুলিকে বিতর্কিত করা, এবং আখেরে সরকারকে একটা বেকায়দা ফেলার চেষ্টা। সেই চেষ্টা থেকেই তারা নির্বাচনে অংশগ্রহণ করছেন না, এবং ক্ষেত্রবিশেষে তারা নির্বাচনকে বানচাল করার অথবা নির্বাচনকে যেন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে না পারে সেই জন্য যা যা করার সবই তারা করছেন। এটা যদি আপনি আরও অতীতের নির্বাচনগুলো যদি পর্যালোচনা করেন, আপনি যদি 2014 সালের নির্বাচনে যান, জাতীয় নির্বাচনেও সে সময় আমরা দেখেছি তারা নির্বাচনকে প্রতিহত করার নামে যে ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস করেছিল এবং হত্যাকে উৎসব ভেবে মানুষ এবং একই সাথে নিরীহ গবাদি পশুকে হত্যা করেছিল, আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিল। আওয়ামী লীগের প্রার্থীরা জিতে এসছেন এবং এখন আপনি ভোটার উপস্থিতির কথা বললেন। স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ব্যালটে 65% আশেপাশে ভোট পড়বে, এখন পর্যন্ত এমন বার্তা নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, আর ইভিএমে 50% কাছাকাছি ভোট পড়েছে বলে জানানো হয়েছে। তারপরে যে ভোটার উপস্থিতি বিএনপি না আসার পরেও কিন্তু তারা যেটা বলতেছেন যে আসলে ভোট হচ্ছে না বা অগণতান্ত্রিক, যে কথাটা আপনি বলেছেন অগণতান্ত্রিক নয়। বিএনপির একজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে এই বিষয়গুলো একটু বুঝে নিতে চাই আমরা। বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। এবিএম মোশাররফ হোসেন, আমিনুল ইসলাম আমিনের বক্তব্য আপনি শুনছিলেন নিশ্চয়ই। আপনারা নির্বাচনমুখী দল, কিন্তু স্থানীয় সরকারে সাম্প্রতিক কোনো নির্বাচনে আপনারা অংশ নিচ্ছেন এবং এখন পর্যন্ত আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের যে বক্তব্য, সাম্প্রতিক আপনাদের সাংগঠনিক যেই সভাগুলো হলো সেখানে যে বাকি নেতাকর্মীদের বক্তব্য উঠে এসেছে, বোঝা যাচ্ছে যে আপনারা আর অতি সম্প্রতি আপনাদের শর্ত না মিললে কোনো নির্বাচনী অংশ নেবেন না। কিন্তু আপনারা অংশ না নিলেও ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে, অর্থাৎ বিএনপি নেই, আপনারা নেই একটা বড় রাজনৈতিক দল, কিন্তু আওয়ামী লীগের যে যারা আছেন বা অন্য যারা স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন তাদের বেছে নেওয়ার জন্য তো মানুষের মধ্যে তাহলে আগ্রহ আছে বলতে হবে। 65% ভোটার উপস্থিতি দেখা যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কেবল বিতর্কিত করার জন্য, যেটি আমিনুল ইসলাম আমিন বলছিলেন, বিতর্কিত করার জন্য এই কথাগুলো বলেন, এই অভিযোগগুলো দেন এবং নির্বাচন থেকে পিছিয়ে যান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক আমিনুল ইসলাম সহ দর্শক শ্রোতা যারা আমাদেরকে শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যে প্রসঙ্গটি বলেছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংখ্যা বাড়ছে, আপনি যদি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসটা যদি একটু পর্যালোচনা করেন, বাংলাদেশের নির্বাচন মানে একটি উৎসব, একটি ফেস্টিভ্যাল। কিন্তু বাংলাদেশে আমিনুল ইসলাম বলেছেন যে বিএনপি অংশগ্রহণ করছে না, কিন্তু বাংলাদেশে নিবন্ধিত প্রায় 42টি রাজনৈতিক দল আছে, তারা কেন অংশগ্রহণ করছে না? এবং এই সরকার যাদেরকে তথাকথিত বিরোধী দল বানিয়েছে, জাতীয় পার্টি, তারাও কি নির্বাচনে অংশগ্রহণ করছেন? অর্থাৎ নির্বাচনের প্রতি যে মানুষের আস্থা ছিল, রাজনৈতিক দলগুলির যে আস্থা ছিল, সাধারণ ভোটারদের যে আস্থা ছিল, সেই আস্থাটা বাংলাদেশে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান আওয়ামী লীগ। কারণ আপনারা দেখবেন যে কথাটি আপনিও আপনার উপস্থাপনায় বলেছেন যে বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে আপনিই বলেছেন যে বাগেরহাটে 38 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। এটা কি বাংলাদেশে সম্ভব? আমরা দেখেছি এর আগে একটি ইউনিয়ন পরিষদে 8 থেকে 10 জন 15 জন চেয়ারম্যান প্রার্থী হয়, সেখানে অসংখ্য মেম্বার প্রার্থী হয়। সেই জায়গাগুলিতে এখন বিনা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অর্থাৎ এই সরকার যে ভোটকে নির্বাচনে পাঠিয়েছে, জাদুঘরে পাঠিয়েছে, এই আপনার পরিসংখ্যানই কিন্তু এইটা প্রমাণ হয়।
আমিনুল ইসলাম সাহেব যে কথাটি বলেছেন, আমার মনে হয় না বাংলাদেশের জনগণ তার মতো একজন সৃজনশীল শিক্ষিত ভদ্রলোকের কাছ থেকে এই ধরনের পরিসংখ্যান প্রত্যাশা করে। আমার কাছে তাই মনে হচ্ছে না। কারণ আপনি দেখবেন যে এই কিছুদিন আগে এই ঢাকা শহরে ডেমরাতে একটি উপনির্বাচন হয়েছিল, 5% ভোট সেখানে কাস্ট হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য? আপনি দেখেছেন এই যে ঢাকা বাংলাদেশের রাজধানীর সবচেয়ে শিক্ষিত এলাকা ধানমন্ডিতে, সেখানে একটি উপনির্বাচনে 14,000 ভোটে এমপি নির্বাচিত হয়েছে। একটা কমিশনার নির্বাচিত হতে ধানমন্ডিতে মিনিমাম 40 থেকে 50,000 ভোট লাগে, সেখানে এমপি নির্বাচিত হচ্ছে সেখানে মাত্র 14,000 ভোটে। অর্থাৎ বাংলাদেশের জনগণ এই সরকার যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষকে ভোট এবং নির্বাচন থেকে বঞ্চিত করেছে, সেটা কিন্তু এটা বারবার প্রমাণিত হচ্ছে। আপনার উপস্থাপনায় আরেকটি কথা বলেছিলেন যে মুক্তিযুদ্ধের মূল চেতনা নিয়ে আজকে আপনার টিভি কাজ করে, আমরাও এটা বিশ্বাস করতে চাই। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল কিন্তু গণতন্ত্র। এই সরকার কিন্তু সেই গণতন্ত্রকে আজকে ধূলিসাৎ করে দিয়েছে, গণতন্ত্রকে আজকে তারা মেরে ফেলেছে, যার কারণে আজকে বাংলাদেশের নির্বাচন বলেন, আজকে বিরোধী দল বলেন, আজকে মত প্রকাশের স্বাধীনতা বলেন, আজকে বাংলাদেশের অন্যান্য যেই অবস্থাগুলি আপনি দেখেন যে একটি দলীয় মোড়কে সারা বাংলাদেশ থেকে তারা ঢেকে দিয়েছে, যেখানে কথা বলার স্বাধীনতা নাই, আমার ভোট দেওয়ার স্বাধীনতা নাই, আমার প্রার্থী হওয়ার স্বাধীনতা নাই, আমার রাজনীতি করার মতো স্বাধীনতা নাই। সুতরাং এমনি একটি পরিস্থিতি কিন্তু বাংলাদেশ তৈরি করেছে বর্তমানে আওয়ামী লীগ, এটাকে আপনাকে স্বীকার করতেই হবে। আপনি বলেছেন যে আমরা নির্বাচন বর্জন করেছি, যেই নির্বাচনের ফলাফল পূর্বে নির্ধারিত থাকে, যে নির্বাচনের প্রতিপক্ষকে আপনি প্রচার করতে দেন না, ভোট কেন্দ্রে যেতে দেন না, এজেন্টদেরকে গ্রেপ্তার করবেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দলীয় বাহিনীর মতো ব্যবহার করবেন, সেই নির্বাচনে গিয়ে বিএনপি কি এই সরকারকে বৈধতা দেবে? নিশ্চয়ই, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ আমরা অতীতের নির্বাচনগুলি দেখেছি। আপনি দেখেছেন যে 2018 নির্বাচন, যেটাকে মিডনাইট নির্বাচন বলে, বিশ্বের ইতিহাসে কোথাও মিডনাইট নির্বাচন আছে নাই, বাংলাদেশে সেইটা আছে। এটা আমার বক্তব্য না। আপনি সিএসি যখন ইভিএম পদ্ধতি দিনাজপুরে উদ্বোধন করে, সেদিন যদি সিএসির বক্তব্য আপনি জনাব নুরুল হুদা সাহেবের বক্তব্য আপনি যদি একটু স্মরণ করি, আপনাকে আমি দিতে চাই, সেদিন নুরুল হুদা সাহেব বলেছিল যদি ইভিএমে আমরা ভোট করি তাহলে রাতে আর ভোট হবে না। এটা কিন্তু আমার বক্তব্য না, প্রধান নির্বাচন কমিশনের বক্তব্য। তারপর ওখানে একজন আমাদের নির্বাচন কমিশন কবিতা খানম আছে, উনি তার নিজের নির্বাচন যে এলাকার উনি বাসিন্দা, সেখানে গিয়ে বলেছে সারা বাংলাদেশে কি হয়েছে, আমার নির্বাচনী এলাকায় কিন্তু রাতে আমি ভোট হতে দেব না। আপনার ব্রিগেডিয়ার শাহাদাত সাহেব কি বলেছে যে যদি আমরা বাংলাদেশে যাতে রাতে ভোট না হয়, ব্যালট পেপারে যাতে রাতে সিল মারা, তার জন্য আমরা নির্বাচন ব্যবস্থা 1 ঘন্টা পিছিয়ে 8টা থেকে 9টা করব। এই কথাগুলি কিন্তু আমাদের বক্তব্য না। নির্বাচন কমিশন কবিতা খানম যদিও আজকে গণমাধ্যমে জানিয়েছেন যে তিনি ঠিক এই কথাটি বলেননি। যা হোক, আপনি বলছেন, আমি একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তারপর আপনারা যে মাঠ ফাঁকা করে দিলেন আপনাদের দিক থেকে, এখন স্থানীয় নির্বাচনে কি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে একটা মিথস্ক্রিয়ার সুযোগ হয়, স্থানীয় যারা সমর্থক রয়েছে তাদের সঙ্গে মিথস্ক্রিয়ার সুযোগ হয়, ফলে আপনারা তো সাংগঠনিক বেশ কিছু গোছগাছের কাজকর্ম শুরু করেছিলেন, সেই জায়গাটাও বন্ধ হয়ে গেল না? সেই জায়গাটা সংকীর্ণ হয়ে গেল না, কমে গেল না মানুষের সঙ্গে যোগাযোগের জায়গাটা? এই নির্বাচনকে কেন্দ্র করে কিছু যোগাযোগ হতো, সেটাও তো এখন হবে না, ফলে আপনারা আরো বিচ্ছিন্ন হয়ে পড়বেন কিনা, যেটা আওয়ামী লীগ বারবার বলে যে বিএনপি জনবিচ্ছিন্ন দল, সেই বিচ্ছিন্নতা বাড়বে কিনা এতে? না না, আমি আপনাকে আমি এখানে আপনার এই লাইভ প্রোগ্রামে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বিএনপি যে আওয়ামী লীগ যে কথাটি বলে, এই কথাটি তাদের যে অপকর্ম, তারা যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে সেটার থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্যই কিন্তু তারা এই কথাগুলি বলছে। আপনাকে আমি একটা কথা বলি, বিএনপি আজকে যদি শেষ হয়ে যায়, যেমন আপনি আজকে এখানে যেই টকশোতে আমিনুল ইসলাম সাহেব, আজকে বিরোধী দল কিন্তু জাতীয় পার্টি, আমাদের সাংবিধানিকভাবে বিরোধী দল কিন্তু জাতীয় পার্টি, অথচ আমিনুল সাহেব কিন্তু একটা শব্দ জাতীয় পার্টির বিষয়ে উচ্চারণ করেননি, বিএনপির বিষয় করেছে। কারণ বিএনপি কিন্তু সংসদেরও এখন মাত্র কয়েকজন সদস্য আছে এবং রাজপথের তারা দাঁড়াতে দিচ্ছে না, তাহলে বিএনপি নিয়ে গিয়ে এত মাথা ব্যথা কেন? কারণ বাংলাদেশের যে সাম্প্রতিক জরিপগুলি যদি আপনি লক্ষ্য করবেন, সেখানে আপনি দেখবেন যে বাংলাদেশের যেমন যদি আপনি 2018 সালের একটি জরিপ, 19 সালের একটি জরিপ দেখেন, প্রথম আলো একটি জরিপ করেছে, বাংলাদেশের যদি 2018 সালে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতো, তাহলে বিএনপি 56% ভোট পেয়ে বাংলাদেশের জাতীয় সংসদে বিজয় লাভ করতেন। তো সুতরাং এই সকল পরিসংখ্যান আজকে আপনার আমাদের যারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করে, সুজন বলেন, আপনি ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনাল বলেন, টিআইবি বলেন, এবং আমাদের সুশীল সমাজ বলেন, আপনি 42 জন সুশীল সমাজের বিবৃতি আপনি দেখেছেন যে কিভাবে নির্বাচন কমিশন এই সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই সকল তথ্য উপাত্ত যেগুলি আমি আজকে এখানে উল্লেখ করলাম, এগুলি প্রমাণ করে যে আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, কারণ তাদের মনে একটাই সবসময় চিন্তা, সেটা হলো বাকশাল, ওয়ান পার্টি সিস্টেম।
মানে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা 1975 সালে তারা কায়েম আচ্ছা, করেছিল। ওয়ান পার্টি সিস্টেম আজকে তাদের হয়তো মননে রয়েছে, তারা আপনি বলছেন। এটি নিয়ে আমিনুল ইসলাম আমিনের কাছে প্রকাশ্যে প্রশ্ন ঘোষণা রাখবো। দিয়ে আপনি নির্বাচন কমিশনের কথা বলেছেন জনাব মোশাররফ হোসেন। নির্বাচন কমিশন নিয়ে আরো দু একটি কথা আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা রয়েছে। তবে এখন আমি মূলত ভোটার উপস্থিতি এবং বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার যে বর্তমান চিত্র সেটি নিয়ে কথা বলতে চাই। আপনার সঙ্গে নিশ্চয়ই আরও কথা হবে। আমাদের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত রয়েছেন, তাকে স্বাগত জানাতে চাই এবারে। জনাব আশিস সৈকত, স্বাগত আমজনতায়। আপনি আলোচনা শুনছিলেন নিশ্চয়ই দুজন রাজনীতিবিদের। সাম্প্রতিক সময়ে স্থায়ী নির্বাচন এবং উপনির্বাচনগুলো ভোটার উপস্থিতি কম, এই ধরনের কিছু খবরাখবর গণমাধ্যমে বিভিন্ন সময় আমরা দেখেছি। যদিও যেটি নির্বাচন কমিশন তরফে বলা হচ্ছে 65% কাছাকাছি ভোটার উপস্থিতি, সেটা ব্যালটের কথা। এই নির্বাচনের ক্ষেত্রে বলা হচ্ছে, আগের দফার ক্ষেত্রে বলা হচ্ছে, ইউপি নির্বাচনে, পৌরসভা নির্বাচনে। তাহলে কোন দিকে যাচ্ছে আসলে নির্বাচন ব্যবস্থা? যেটি অনেকে সুশীল সমাজের কেউ কেউ বলার চেষ্টা করেন যে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়েছে, নির্বাচনে জয় একটা দলের দিকে নির্দিষ্ট হয়ে গেছে বলে তারা মনে করে, ফলে তারা সময় অর্থের অপচয় করতে চায় না। নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আসলেই উঠে গেছে, নাকি এটা আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় যে সার্বিক নির্বাচন এবং রাজনৈতিক কাঠামো বাংলাদেশে বিরাজ করছে? না সৌমিত্র, আপনি যেটি বলছিলেন শুরু দিচ্ছিলেন যে উপনির্বাচনটি কুমিল্লায় হওয়ার কথা ছিল, সেটি কিন্তু হলোই না। মানে একজনই মাত্র প্রার্থী থাকায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন ডক্টর প্রাণগোপাল। ফলে উপনির্বাচন নিয়ে মানুষের আগ্রহ যে নেই সেটি কিন্তু আসলে বলাই যাচ্ছে। কারণ উপনির্বাচন করলে কি হবে, না করলে কি হবে, ভোট দিতে গেলে কি হবে, এবং এমনকি আওয়ামী লীগের যারা সমর্থক বা কর্মী তারাও কিন্তু ভোট কেন্দ্রে যান না। আর বিএনপি কারণে যেটি হয়েছে যে নির্বাচনটা আসলে একমুখী হয়ে গেছে। এখন আওয়ামী লীগের বিশেষত স্থানীয় সরকার নির্বাচনগুলিতে আমরা কি দেখছি যে আওয়ামী লীগের একজন মনোনীত প্রার্থী আর একজন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং আজকে যে দুজনের প্রাণহানির ঘটনা ঘটলো কক্সবাজারের দুটি উপজেলায়, মহেশখালী এবং আরেকটি জায়গায়, সেটি কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী এবং আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনায় দুটি প্রাণ। ফলে নির্বাচনটা আসলে যে উৎসব মুখরতা ছিল বাংলাদেশের পার্সপেক্টিভে, আপনি যদি 90 পর থেকে যদি দেখেন নির্বাচনের যে উৎসব মুখরতা ছিল বাংলাদেশের, সেটা কিন্তু আসলে একটু দিন দিনই একটু কমে আসছে। মানুষের সেই নির্বাচনের দিন ঘিরে যে উৎসব আমরা দেখতাম ভোট কেন্দ্রগুলোতে, রাজনৈতিক দলগুলির মধ্যে আমরা যে উৎসব মুখরতা দেখতাম, আমরা যদি 90 থেকে দেখি প্রধান রাজনৈতিক যে দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের মধ্যে তাদের নেতা কর্মীদের মধ্যে প্রার্থী এজেন্ট দেওয়া, ভোট কেন্দ্রে যাওয়া, আগের রাত থেকে ভোট কেন্দ্রের চারিদিকে পোস্টার নিয়ে ক্যাম্প অফিস করা, মানে সেই জিনিসগুলো কিন্তু ক্রমশই কমে আসছে। এবং আপনি দেখেন যে বিএনপি সবসময় কিন্তু আসলে একটা সমালোচনা করে, এবং সমালোচনার অনেক জায়গাও আছে। সরকারি দল তাদের অনেক স্পেস দিচ্ছে না এবং স্পেস দেয় না, সেটাও যেমন ঠিক। পাশাপাশি যদি বিএনপি যদি আসলে নির্বাচনের মাঠে থাকে তাহলে কিন্তু একেবারে বিনা চ্যালেঞ্জে হয় না। আপনার নিশ্চয় মনে আছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের কথা, সেখানে কিন্তু বিএনপি একটা ভালো শক্ত লড়াই করেছিল। বিএনপি একজন ভালো প্রার্থী দিয়েছিল এবং সব কেন্দ্রে, প্রায় সব কেন্দ্রে তাদের সেখানে এজেন্ট ছিল। ফলে কিন্তু আমরা ভোটের ফলাফল দেখেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির কিন্তু ভোটের ফলাফল প্রায় কাছাকাছি ছিল। যদি আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী সেখানে জিতেছিলেন, কিন্তু বিএনপি কিন্তু একটা ভালো ফাইট করেছে। কিন্তু এরপর থেকে কিন্তু আমরা দেখছি বিএনপি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এক ধরনের দোলাচলের মধ্যে থাকছেন। ফলে এককভাবে আসলে সরকারি দল আওয়ামী লীগ এই সুযোগটা গ্রহণ করছেন, এবং এতে করে আসলে মানে দিন শেষে যেটি হচ্ছে আসলে ভোটের প্রতি কিন্তু সাধারণ মানুষের যে আস্থার জায়গাটা, বা এই বছর শেষ হলে বাংলাদেশ অনেকটা জাতীয় নির্বাচনের রাজনীতির দিকে অগ্রসর হবে। জনাব আশিস সৈকত, প্রশ্ন হচ্ছে নির্বাচনের প্রতি যদি এদেশের মানুষের আগ্রহে ভাটা পড়ে এবং স্থানীয় নির্বাচন উপনির্বাচনগুলোর উদাহরণকে যদি আমরা আমাদের বিবেচনায় নেই, সামনের দিনে জাতীয় নির্বাচন ঘিরে সেটি চাঙা হওয়ার কোনো সম্ভাবনা দেখেন, নাকি সেই রাজনৈতিক অস্থিরতা, জটিলতা এইসবের মধ্য দিয়ে আরেকটা নির্বাচনের দিকে এগোতে যাচ্ছে বাংলাদেশ? এখন দেখেন যে আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে, নতুন নির্বাচন কমিশন আসবে আগামী ফেব্রুয়ারিতে, নতুন নির্বাচন কমিশন আসবে। এখন এই জায়গাটার মধ্যে অনেক কিছু আসলে নির্ভর করবে যে নির্বাচন কমিশনার কারা হলেন, কাদের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠিত হলো, এর উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে। কারণ এখন আপনি জানেন যে সংবিধানে আছে আমাদের যে একটি নির্বাচন কমিশন গঠনের জন্য একটি আইন প্রণয়ন করতে হবে, কিন্তু স্বাধীনতার পর গত 50
বছরেও কিন্তু সেই আইনটি কোনো সরকারই করে নাই। এখন আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগও যখন করছে না, যখন বিএনপি ক্ষমতা ছিল তখনও তারা এই আইনটি করে নেই। এখন কি হয়, এখন যে একটা আমরা দেখি তো যে একটা সিলেকশন কমিটির মতো একটি কমিটি হয়, সেই কমিটির মধ্য থেকে 3 জনের নাম প্রস্তাব করা হয় এবং সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে প্রধান নির্বাচন কমিশনার, বাকি নির্বাচন কমিশনার নিয়োগ করেন সার্চ কমিটির মাধ্যমে। কিন্তু এর আগে এই গত 2টি ইলেকশন কমিশন হয়েছিল সার্চ কমিটির মাধ্যমে, কিন্তু তার আগের যে 2টি বা তার আগে যদি 90 থেকে আপনি দেখেন, তার আগের যে ইলেকশন কমিশনগুলো গঠিত হয়েছিল সেই ইলেকশন কমিশনগুলো কিন্তু সার্চ কমিটিও ছিল না, আইন তো ছিলই না। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে আপনি যে 96 এর আবহেনা নির্বাচন কমিশন বা তার পরবর্তীতে MS সাঈদের নির্বাচন কমিশন, সেগুলো কিন্তু সার্চ কমিটির মাধ্যমে হয় নাই। কিন্তু সেই নির্বাচন কমিশনগুলো কিন্তু তুলনামূলকভাবে কম বিতর্কমুক্ত নির্বাচন করতে পেরেছিল। ফলে নির্বাচন কমিশনে কারা আসলো, কারা কাজ করলো, সেটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যারা নিয়ে নির্বাচন কমিশনের কাজ, মূল স্টেক হোল্ডার, প্রধান রাজনৈতিক দলগুলো, তারা যদি আসলে নির্বাচনে অংশ না নেয় স্বতঃস্ফূর্তভাবে, কার্যকরী নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কারণ ভোট কেন্দ্রে যদি 2 পক্ষের এজেন্ট না থাকে, তাহলে ভোট কেন্দ্র আসলে কে পাহারা দিবে, কার দায়িত্ব কার? নির্বাচন কমিশন একা একা। নির্বাচন কমিশনের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি স্টেক হোল্ডার হিসাবে রাজনৈতিক দলগুলোও কিন্তু ভোটের মাঠে সরব থাকতে হবে। আলটিমেটলি যদি সুস্থ গণতন্ত্র আমরা চাই, সেই জায়গায় যদি আমরা যেতে চাই, সক্রিয় থাকতে হবে রাজনৈতিক দলগুলোকে। আপনি বলছেন আমার আশিস সৈকত, এই জায়গায় যেতে চাই আমিনুল ইসলাম আমিনের কাছে। জনাব আমিনুল ইসলাম আমিন, রাজনৈতিক দলগুলোর সক্রিয়তার প্রসঙ্গ বারংবার উঠে আসে আসলে আমাদের এইসব আলোচনায়। কালকে যেটি আমাদের এই অনুষ্ঠানেই একজন কথা বলছিলেন, জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু বলছিলেন যে নৌকা যে কোনো মূল্যে জিতবে, এমন একটা পারসেপশন মানুষের তৈরি হয়েছে। আবার আপনি জানেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে যেহেতু সরকারি দলের প্রতিনিধি বা প্রার্থী জিতবেন, মনোনীত প্রার্থী জিতবেন, ফলে মানুষ অর্থ সময় এগুলো অপচয় করতে চায় না নির্বাচনের পেছনে। এখন এই যে একটা পারসেপশনের কথা বলা হচ্ছে, আবার এর সঙ্গে যদি মোশাররফ হোসেনের অভিযোগটিও জুড়ে দিই, আপনারা একদলীয় মানসিকতায় ঢুকে গেছেন বা রয়ে গেছেন, এমনটি তারা বলার চেষ্টা করেন। এই মানসিকতা, এই পারসেপশন এবং এই অভিযোগগুলো দূর করার বা এইগুলোর ছায়া ছাপ নিজেদের থেকে ঝেড়ে ফেলার দায়িত্ব তো আওয়ামী লীগের। সেটা আপনারা মানুষের সঙ্গে যখন নিজেরা যোগাযোগ করেন ফিল করেন কিনা, মানুষ এই পারসেপশনে বিশ্বাসী কিনা, আর যদি হয় তাহলে সেটা দূর করার জন্য আপনারা চেষ্টা করেন কিনা? দেখুন, যিনি জেগে ঘুমায় তাকে কিন্তু জাগানো যায় না। মোশাররফ ভাইরা যখন প্রতিদিনই বলেই বেড়াচ্ছে যে বাকশাল একটি একদলীয় শাসন, তাহলে কিন্তু তাকে আর জাগানোর কোনো সুযোগ নাই। আমি একেবারে চ্যালেঞ্জ করে বলছি, বাকশাল কোনোভাবেই কখনোই কোনো একদলীয় শাসন ব্যবস্থা নয়। বাকশাল ছিল একটা জাতীয় প্ল্যাটফর্ম, যেখানে সে সময়ের আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি এবং ন্যাম মোজাফফর সেখানে এসেছিল। এবং বাকশাল সিস্টেমের মতো একটি সদ্য স্বাধীন দেশে পৃথিবীর অনেক দেশে দীর্ঘ সময় এই শাসন ব্যবস্থায় একটি রাষ্ট্র পরিচালিত হয়েছে। আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, আমরা যদি মালয়েশিয়ার দিকে তাকাই, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পশ্চিম জার্মানির দিকে তাকাই, আমরা এই চিত্রটা দেখতে পাবো। সুতরাং বাকশালকে যারা বারবার একদলীয় শাসন ব্যবস্থা বলছে, তারা কিন্তু হয় জেগে ঘুমানোর চেষ্টা করছে, অথবা একটা জঘন্য অপবাদ আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এক, দ্বিতীয়ত যে পারসেপশনের কথাটা বলছেন আপনি, সুজন সম্পাদক বদিউল আলম সাহেবের কথা বলছেন, বদিউল আলম সাহেবের গত 12 বছরের রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি অ্যানালাইজ করেন, আপনি দেখবেন যে ওনার দৃষ্টিতে গত 12 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের নেতিবাচক ছাড়া ইতিবাচক একটি শব্দ ওনার ডিকশনারিতে নেই। এই মানুষটি একটা টাইপ হয়ে গিয়েছে, ওখান থেকে ওনার বেরিয়ে আসার কোনো ক্ষমতা নেই। সুতরাং আমি তার বক্তব্যগুলোকে কোনো বিবেচনা আনার মতো প্রয়োজন মনে করি না আমার দৃষ্টিকোণ থেকে, উইথ ডিউ রেসপেক্ট। কারণ উনি সব কিছুতেই সরকারের খারাপ ছাড়া ভালো কিছু দেখেন না। এবং মোশাররফ ভাই যেমনটি বলে পারসেপশনের কথা আপনি বলছেন, হ্যাঁ, পারসেপশনে একটা বিষয় আছে, যে সেটা হচ্ছে আপনি ধরেন মোশাররফ ভাই যেমনটি বলছেন যে ধানমন্ডিতে নির্বাচন হয়েছে, সেখানে 10% ভোট কাস্ট হয়েছে, এবং এর আগে নির্বাচন হয়েছে সেখানেও এরকম ড্যামরা নির্বাচন হয়েছে, সেখানেও 15% ভোট কাস্ট হয়েছে। মোশাররফের এই 10% এবং 50% ভোট কাস্টিংটাই কিন্তু মানুষকে প্রমাণ করে যে এই নির্বাচন কমিশন বা এই সরকার মানুষ যত পার্সেন্ট ভোট দিতে এসেছে তত পার্সেন্টই ভোট আমরা কাউন্ট করছি। অর্থাৎ 77 সালের হানা ভোটের মতো আমরা 100%-এর বেশি ভোট কাস্ট করে আমরা চরম পপুলার, আমরা সেটা প্রমাণ করতে চাচ্ছি না।
এই মোশাররফের বক্তব্যটাই প্রমাণ করে যে এই সরকারের অধীনে মানুষ যারাই ভোট কেন্দ্রে আসছে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। এবং উনি যেটি বলেছেন যে বিএনপি এই নির্বাচনগুলোতে অংশগ্রহণ করে উনি বৈধতা দিতে চাচ্ছেন না, সেই প্রসঙ্গে আমি মোশাররফকে বলতে চাই যে বাংলাদেশের সংবিধানের কোন ধারায় বা কোথায় লেখা আছে যে বিএনপি অথবা আরেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে সেই নির্বাচনটি অবৈধ হবে, বরঞ্চ সেটা কোথাও লেখা নেই। এবং কত পার্সেন্ট প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলে ভোট অবৈধ হবে সেটা কোথাও লেখা নেই। অর্থাৎ এখানে মূল বিষয়টা হচ্ছে কি, জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, এটা হচ্ছে গণতন্ত্রের প্রক্রিয়া। সেখানে হ্যাঁ, যত বেশি ভোটার ভোট দিতে আসবে সেটা অবশ্যই ভালো, কিন্তু ভোটার কম আসলে সে ভোট অগণতান্ত্রিক হবে বা অবৈধ হবে সেটা কিন্তু কোথাও লেখা নেই। সুতরাং আমি মনে করি, এবং আরেকটি যে কথাটা যেটি জনাব আশিস সৈকত যে বক্তব্যটা দিলেন যে ভোটার পার্টিসিপেশনটা কমে আসছে, তো আমি মনে করি সেই দায় দল হিসাবে বিএনপি এড়াতে পারে কিনা। ভোটার পার্টিসিপেশন কমে আসছে এটা নিয়ে বিতর্ক করার কিছু নেই, এটা ধ্রুব সত্য, কিন্তু সেই দায় বিএনপি অথবা তারা এড়াতে পারে কিনা। কারণ আপনি দেখুন, আমি যদি বলি যে 2014 নির্বাচন পূর্ববর্তী সময়ে নির্বাচন প্রতিহত করার নামে মানুষের মনে যে ভীতির সংস্কৃতি তারা ঢুকিয়ে দিয়েছিলেন এবং মানুষের পোড়া গন্ধ মানুষকে যেভাবে ঢুকিয়ে দিয়েছিলেন, যেভাবে 532টি ভোট কেন্দ্র আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, 166 জন মানুষকে হত্যা করেছিলেন, এই ভীতিটাতে যাওয়ার কথা না সহজে। আবার 2018 নির্বাচনটা যদি আপনি দেখেন, আমরা সেখানে দেখেছি বিএনপি অফিসের সামনে প্রার্থিতা নিয়ে মারামারি, হানাহানি, এবং তারা নমিনেশন যারা পায়নি তাদের প্রকাশ্য অভিযোগ যে আমি লন্ডনে টাকা দিয়েছি, আমি কেন নমিনেশন পাবো না। এই বিষয়গুলো আমি মনে করি যে সাধারণ ভোটারদের মাঝে, রাজনীতি সচেতন মানুষের মাঝে ভোটের প্রতি একটা নেতিবাচকতা তৈরি করেছে। তাহলে আমি মনে করি যে এটাকে এটা প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে কঠিন বাস্তবতা। এই বাস্তবতার দাঁড়িয়ে, এবং উনি যেটা বলছেন যে জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করছেন না, আসলে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, জাতীয় পার্টি গত সিলেটে যে সম্প্রতি উপনির্বাচনটি হলো সেখানে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী অংশগ্রহণ করেছে এবং সেখানে বিএনপিরও একজন নেতা জনাব শফি আহমেদ দেখা গেছে, জনাব আমিনুল ইসলাম আমিন, যেমন সেটা সম্ভবত ঢাকা 14, কুমিল্লা 5-7, আমি দাঁড়িয়েছেন কিন্তু জাতীয় পার্টির প্রার্থী। আমি এই উত্তরে আসছি, আমি সেই উত্তরে আসছি। আপনি যেমনটি ধরেন, যেহেতু ওখানে সিলেটে কুমিল্লা জাতীয় পার্টির প্রার্থী জনাব আতিক সাহেব, উনি মনে করেছেন বা দলও মনে করেছেন তিনি একজন স্ট্রং প্রার্থী, উনি দাঁড়ালে জেতার সম্ভাবনা আছে, আর সে কারণে উনি ইলেকশন করেছেন। আবার বাংলাদেশে আপনি দেখবেন জাতীয় পার্টির যেই রাজনৈতিক অবস্থান বা শক্তি, সেখানে কিন্তু প্রতিটা ইউনিয়নে তো দূরে থাক, প্রতিটা উপজেলায়ও তাদের প্রার্থী দেওয়ার মতো সাংগঠনিক ভিত্তি আছে কিনা সেটা আমি আপনাদেরকে বিবেচনা করতে বলবো, আমাকে না। তাহলে সেটা যদি আপনারা বিবেচনা করে দেখেন, আপনি সেখানে দেখবেন যে তাদের সেই সামর্থ্যটা নেই। অন্য পার্টির কথা বাদই দিলাম, অন্য পার্টি তো বাংলাদেশে কয়টা 39টা নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে কয়টা রাজনৈতিক দলের জেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ না, শুধু প্রেসিডেন্ট আছে এমনও নেই। এমনকি আপনি নিবন্ধিত অনেক রাজনৈতিক দল পাবেন যাদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্টের বাইরে আর কেউ আছে কিনা, অথবা সমন্বয়কের বাইরে আর কেউ আছে কিনা, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ জানে না এবং তারাও জানে না। এখন সেই দলগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা পৌরসভা নির্বাচনে অথবা উপজেলা নির্বাচনে প্রার্থী কোথায় পাবে? এখন প্রার্থী যদি না পেয়ে থাকে, সেই দায়িত্ব আপনি সরকার অথবা নির্বাচন কমিশনের উপর দিতে পারবেন না। মোশাররফ যে কথাটি বলছেন যে কোথাকার কোন এক জরিপে 56% মানুষ বিএনপিকে ভোট দিবে বলেছে, আমি জানি না, তবে আমি তো শুধু তাকে এটুকু স্মরণ করে দিই, পৃথিবীর সবচেয়ে গ্রহণযোগ্য জরিপ প্রতিষ্ঠান হিসাবে অভিহিত করা হয় আমেরিকান গ্যালপ ইনস্টিটিউটকে। সেই গ্যালপ 2019 সালেও যেই বাংলাদেশের উপরে যে জরিপ করেছে, সেখানে তারা বলেছে যে বাংলাদেশের 75% মানুষ মনে করে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সফল এবং তিনি অত্যন্ত সফলতার সাথে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার জনপ্রিয়তা সেই পর্যায়ে আছে। এখন আমি আরেকটা বলি যে এই জরিপগুলো যে সব কিছুই অ্যাবসলিউট নট দ্যাট। আপনি যদি অতি সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে তাকান, আপনি সেখানে দেখবেন
যে না, আপনি তো পশ্চিমবঙ্গের এই বিষয়গুলো জনপ্রিয়তার কথা সবগুলো বলছেন। জনপ্রিয়তা তো নিশ্চয়ই একটা নির্দিষ্ট মাত্রায় থাকতেই হয় একটা দেশ চালাতে গেলে, একটা রাজনৈতিক দলের। এর বাইরে আপনি যেমন দায়ের কথা বলছিলেন বিএনপির, আওয়ামী লীগের দায়টাকে আপনারা কিভাবে মোচন করার চেষ্টা করেন জনাব আমিনুল ইসলাম আমিন, এবং সেই দায়ের ক্ষেত্রে নির্বাচন কমিশন গঠনের একটা বাধ্যবাধকতার বিষয় আছে। শুনেন, আমি যখন আমি যখন এখানে কথা বলতে এসেছি, আমি যদি বলি যে আওয়ামী লীগ দল হিসেবে তুলসী দোয়া পাতা তার কোনো দোষ নেই, সেটা তো অ্যাবসার্ড, সেটা মানুষ নেবে না, আমাদেরও লিমিটেশন আছে। কিন্তু আমি বলছি যারা বাংলাদেশের বলছেন যে বৃহত্তম বিরোধী দল দাবি করছেন, তারা তাদের দায়টা তাদের কতটুকু মেটাচ্ছেন সেটা হচ্ছে প্রশ্ন। এই জন্য আমি পশ্চিমবঙ্গের নির্বাচনটা নিয়ে আসতে চাচ্ছি এক্সাম্পল হিসাবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের নির্বাচনের একটা ঠুনকো বিষয় নিয়ে মমতা ব্যানার্জিকে 24 ঘন্টা নির্বাচনে পার্টিসিপেটই করতে দেয়নি, প্রচারণায় অংশগ্রহণই করতে দেয়নি। কিন্তু ভোটের দিন মানুষ জবাব দিয়েছে, যেহেতু তাদের ভিত্তি জনগণের মাঝে ছিল। আমিও মনে করি বিএনপি নেতৃবৃন্দের, মোশাররফ সহ বিএনপি নেতৃবৃন্দের প্রতিদিনের যে দাবি যে মানুষ তাদেরকে চায়, তাহলে কিন্তু মানুষ অবশ্যই এইভাবে তাদের পক্ষে রায় দিবে, যেমন সিলেটে দিয়েছে, যেমন এর আগে খুলনা দিয়েছে সিটি কর্পোরেশন নির্বাচনে, এবং যেমন অনেকগুলো নির্বাচনে দিয়েছে। সুতরাং সেই বাস্তবতায় না গিয়ে শুধুমাত্র নাচতে না জানলে উঠান বাঁকা এই দোষ আওয়ামী লীগের, এই দোষ নির্বাচন কমিশনের, তাহলে আমার মনে হয় না যে মূল যে টার্গেটটা নির্বাচনের অথবা পার্টিসিপেটরি নির্বাচন ফুলফিল হবেই না হয়তো আপনি বলছেন। জনাব মোশাররফ হোসেনের কাছে এগুলো নিয়ে প্রশ্ন রাখতে চাই আমিনুল ইসলাম আমিন, তবে একটা বিরতি থেকে ফিরে নিশ্চয়ই এগুলো নিয়ে কথা হবে। দর্শক আপনারা নিশ্চয়ই সঙ্গে থাকবেন আমজনতার, একটু পরে ফিরে আসছি। আবারও স্বাগত আমজনতায়। আজকের বিষয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বাড়ছে। আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমজনতায়। আপনি আগের অংশে নিশ্চয়ই আমিনুল ইসলাম আমিনের বক্তব্য শুনেছেন, সেগুলো নিয়ে আপনার নিশ্চয়ই বলবারও থাকবে, সেগুলো শুনবো আপনার কাছ থেকে। তবে আমি একটু প্রশ্ন জুড়ে দিতে চাই। নির্বাচন কমিশন গঠন নিয়ে কথাবার্তা হচ্ছে, নিজেদের পছন্দের লোক বসানোর পায়তারা চলছে, এমনটি আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করেছেন। 2007 সালে যখন বিচারপতি আজিজের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠন হয়েছিল, তখন আওয়ামী লীগ যেমন এক রকমের প্রশ্ন তুলেছিল। আপনারা কি আশা করছেন যে আপনাদের পছন্দ মতো কমিশন হবে কোনো না কোনোভাবে এই বাস্তবতায়? না হলেই বা আপনারা কি করবেন? না, আপনি যে কথাটি বলে আমাদের পছন্দ না। আমরা চাই যে নিরপেক্ষ এবং যোগ্য লোকরা নির্বাচন কমিশনে আসুক, এটাই আমাদের বক্তব্য। আর আপনি যে কথাটি বলেছেন যে 2007 সালে আজিজ যে প্রধান নির্বাচন কমিশন বিচারপতি আজিজ সাহেব, উনি কিন্তু বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠান করেন নাই। তো সুতরাং যেই লোক কোনো নির্বাচন করার মতো কোনো সুযোগ পায় নাই, সেই লোককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে নির্বাচনে সে ব্যর্থ অথবা দলীয় করণের সে মাধ্যমে নির্বাচন কমিশনার হয়েছে, এই কথাটা বলার কিন্তু কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আর এখানে আমিনুল ইসলাম সাহেব যে কথাটি বলেছেন, ওনার কিছু যে উনি তথ্য উপাত্ত উপস্থাপন যেটা করেছেন, আমার মনে হয় এখানে কিছুটা বিভ্রান্তি রয়েছে। উনি বলেছে হানা ভোটে 100% ভোট কাস্ট হয়েছে, এই কথাটি সত্য নয়। হানা ভোটে 88% ভোটার সেদিন কাস্ট উপস্থিত হয়েছিল। সুতরাং 100% বলে ওনারা যেভাবে এইটাকে বিভ্রান্ত ছড়াতে চায়, আসলে ঘটনাই তা না। আরেকটি ব্যাপার আমিনুল ইসলাম সাহেব বলেছে বাকশাল। হ্যাঁ, আওয়ামী লীগ আপনি যদি বাকশাল যদি এতই ভালো কনসেপ্ট হতো, তাহলে আমি একটু জনাব আমিনুল ইসলাম সহ যারা দর্শক শ্রোতা আমাদের বক্তব্য শুনছেন, তাদেরকে আমি স্মরণ করিয়ে দিতে চাই 1996 সালে আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী এবং তৎকালীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা 1996 সালের 12 জুনের নির্বাচনের আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, অতীতে আমরা যে ভুল করেছি সেই ভুলের জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই, আমাদেরকে একটিবার সুযোগ দেন যাতে আমরা অতীতের ভুল সংশোধন করে আমরা আবার ক্ষমতায় গিয়ে জনগণের সেবা করতে পারি। সেই দিন কিন্তু বাকশাল যে ভুল ছিল সেটা তারা কিন্তু স্বীকার করে নিয়েছিল। হ্যাঁ, আমি যদি বলি স্বীকার নাও করে থাকে যে 1996 থেকে 2001 এবং এই 13 বছর তারা ক্ষমতায়, যদি বাকশাল কনসেপ্ট যদি তাদের ভাষায় এটা সঠিক হয়ে থাকে, তাহলে কেন তারা বাকশালে ফিরে যাচ্ছে না? অর্থাৎ তাদের মন মানসিকতা, আমি যেটা বলেছি যে তাদের মস্তিষ্কে বাকশাল, মুখে তাদের গণতন্ত্রের কথা বলে, যেটা বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে কিন্তু প্রমাণ হচ্ছে যে সকল ক্ষেত্রে তারা আজকে দলীয়করণের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বলেন, গণতন্ত্র বলেন, সবকিছুকে কিন্তু তারা আজকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। আপনি আরেকটি যে কথা বলেছেন, আমরা চাই না যে নির্বাচন কমিশন, আপনি দেখেন যে কথাটি আশিস সৈকত বলেছেন যে সার্চ কমিটি বলতে কিন্তু আমাদের কনস্টিটিউশনে কোনো কিছু নাই, বরং এইটা এখন একটি সার্চ কমিটির মাধ্যমে এই যে নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়ার একটি চেষ্টা করা হচ্ছে, বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনের আইনের ব্যাপারে আপনারা ক্ষমতা ছিলেন, আপনারা চেষ্টা করেননি, আওয়ামী লীগও এখনো বিগত সময়ে চেষ্টা করেনি। তার সঙ্গে সঙ্গে তো ব্যাপার হচ্ছে আপনাদের রাজনৈতিকভাবে আপনাদের দায়, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণ আপনাদের যে দায়, সেই দায়ের কথা বলছিলেন আমিনুল ইসলাম আমিন, সেগুলোকে আপনি কিভাবে খণ্ডাবেন?
না আমি 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 সেই কথাটা বলছি, আমি সেই কথাটা বলছি। হ্যাঁ, যেখানে অতীতে যদি হয় নাই এর অর্থ হয় না কেন। আওয়ামী লীগ যে ক্ষমতা এসেছিল কি স্লোগান নিয়ে, যে দিন বদলের সনদ তারা বাস্তবায়ন করবেন। তাহলে আওয়ামী লীগ তো এই 13 বছর ক্ষমতা আছে, তাহলে কেন তারা নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য আইন করেনি? এক, আপনাকে আমি বলি যে তারা বলছে যে গতবার যেই প্রধান নির্বাচন কমিশন জনাব নুরুল হুদা সাহেব, তারা পরবর্তীতে বলেছে তারা নাকি যে মাইজবান্ডারিদের একটা পার্টি আছে সেই পার্টি থেকে নাকি তার নাম উচ্চারণ করেছে। তো বাংলাদেশে এত গণতান্ত্রিক এত রাজনৈতিক দল, আওয়ামী লীগ আছে বা বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, অন্যান্য, তাদের মতামতকে তারা গুরুত্ব দিলেন না যে মুজিবুল বাশার মাইজবান্ডারি যেই নামটি প্রস্তাব করেছে সেই নামটিকেই তারা দিয়েছে। আসলে এটা ঘটনা সত্য নয়। আমার বাড়ি পটুয়াখালীতে, আমি জনাব নুরুল হুদা সাহেবের বাড়ি পটুয়াখালীতে, উনি ওখানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন। আওয়ামী লীগ এত উদার রাজনৈতিক দল হয় নাই যে আওয়ামী লীগের উপদেষ্টা তাকে অন্য একটি পার্টির সুপারিশ করবে প্রধান নির্বাচন কমিশন করবেন। এইটা হলো তাদের আরেকটি ফন্দি। আমি আরেকটি কথা বলছি, যেন আমিনুল সাহেব বলেছেন যে ভোটাররা না আসলে ওনারা কি করবেন। আজকে বাংলাদেশের যদি আপনি পপুলার নির্বাচনগুলি দেখেন, 91, 96, 2001 এবং 2008, এই সকল নির্বাচনগুলি আমরা দেখেছি যে বিএনপি 33 থেকে 35% ভোট পায়, আওয়ামী লীগ এই প্রায় সেম পর্যায়ে ভোট পায়। তাইলে আওয়ামী লীগের যদি 35% ভোট থেকে থাকে, তাইলে আপনার বর্তমান নির্বাচনগুলিতে কেন 5%, 10% বা 14% লোক উপস্থিত হয়? অর্থাৎ আওয়ামী লীগের লোকও জানে যে এখানে কোনো নির্বাচন হবে না, মানে নৌকা যিনি পাবে ওনাকে বিজয়ী ঘোষণা করতে হবে। আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে দেই। 2018 আমি বিএনপির পক্ষ থেকে সংসদ নির্বাচনে প্রার্থী ছিলাম। আমি যেই দিন নমিনেশন পেপার নিয়ে এলাকায় গিয়েছি, প্রায় 50,000 লোক আমাকে সেদিন সম্বর্ধিত করেছিল। পরের দিন প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 1974-এর স্পেশাল পাওয়ার অ্যাক্টে 5টি মামলা দিয়ে আমার 257 লোকজনকে গ্রেফতার করেছিল। 257 জনকে আটক করেছে, গ্রেফতার করেছে আপনি বলছেন না। মোশাররফ হোসেন আমিনুল ইসলাম আমিন কিন্তু পশ্চিমবঙ্গের একটা উদাহরণ দিয়েছেন, দিয়ে বলেছেন যে যদি জনভিত্তি থাকে তাহলে নানান প্রতিকূলতাকে আসলে শেষ পর্যন্ত জয় করা যায়। তো সেই ক্ষেত্রে আপনারা শেষ পর্যন্ত পেরে উঠছেন। আমিনুল না সৌমিত্র, আমি আপনাকে একটু বলি যে পশ্চিমবঙ্গে যাই কিছু হোক, তারপরে মানুষ কিন্তু ভোট দেওয়ার সেই অধিকারটুকু পশ্চিমবঙ্গে আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু সেই অবস্থাও নেই। আপনি দেখেছেন, আমি যদি বলি 2018 সালে আপনি নিশ্চয়ই ঢাকা শহরে থাকেন, এই ঢাকা শহরে নির্বাচনে প্রচারের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপর হামলা করা হয়েছে। বয়সার চন্দ্র রায় মাথা ফাটিয়ে দিয়েছে। ব্যারিস্টার মইনুল ইসলামকে, ব্যারিস্টার মরহুম মওদুদ আহমেদের উপর হামলা করেছে। সুপ্রিম কোর্টের বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহমুদুদ্দিন খোকনের উপর হামলা করেছে। বিএনপির 29 জন সংসদ সদস্য প্রার্থীকে তারা গ্রেফতার করেছে এবং সারা বাংলাদেশে একটি গণগ্রেফতারের জন্য তারা বিশেষ প্রকল্প গ্রহণ করেছেন। আমি আমার নির্বাচনী এরিয়ায় আমাকে নমিনেশন সাবমিটের পর একদিনের জন্য মাঠে নামতে দেয় নাই। প্রশাসন বলেছে আপনি মাঠে নামতে পারবেন না। আমি তো এই লাইভ প্রোগ্রামে বলছি যে আমাকে একটা মিটিং আমাকে সেদিন করতে দেয় নাই। সুতরাং এমনি ভাবে তারা প্রশাসনকে সাজিয়েছে, এমনি ভাবে নির্বাচন কমিশনকে সাজিয়েছে। তারপরও তাদের মধ্যে ভীতি, যদি বাংলাদেশের মানুষ যদি কোনোভাবে ভোট দিতে পারে তাহলে আওয়ামী লীগের বিপক্ষে রায় যাবে। এই ভীতির ব্যাপারে ব্যাখ্যা চাইবো আমরা আমিনুল ইসলামের কাছে, জনাব মোশাররফ হোসেন। আচ্ছা, নিশ্চয়ই আমরা তার কাছে ব্যাখ্যা চাইবো। আমরা একটু আশিস সৈকতের কাছে এখন যেতে চাই। জনাব আশিস সৈকত, এই পাল্টাপাল্টি অভিযুক্ত আসলে দীর্ঘদিনের, এবং এই সবের মধ্যে ধারাবাহিকতায় কদিন আগে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক করলো, নির্বাচন ঘিরে দল গোছানোর তাগিদ এলো সেখান থেকে দলটির হাইকমান্ডের পক্ষে। আর বিএনপিও বেশ ঘটা করে 3 দিন ধারাবাহিকভাবে কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে মিটিং করেছে। দু দলের এই কর্মতৎপরতা রাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করবে বলে মনে করেন কিনা? না, এটি কিন্তু খুবই ভালো লক্ষণ যে নির্বাচন, আসলে কিন্তু নির্বাচনের 2 বছর বাকি থাকলেও রাজনৈতিক দলগুলো কিন্তু এখনই প্রস্তুতি নিতে শুরু করবে, এটাই কিন্তু বাস্তবতা। এবং যদি সেদিকেই যদি যায়, বিএনপির যে 3 দিন যে আশিস সৈকতকে আমরা ঠিক ভালো শুনতে পাচ্ছি না, সংযোগটি বিঘ্নিত হয়েছে। জনাব আশিস সৈকত, আমরা চেষ্টা করি একটা মজবুত সংযোগ স্থাপনের। সেই ফাঁকে আমিনুল ইসলাম আমিনের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। আমিনুল ইসলাম আমিন, এবি মোশাররফ হোসেন বেশ কয়েকটি অভিযোগের কথা বলছিলেন এবং সেখানে গণগ্রেপ্তার, গণমামলা, হামলা এইসবের কথা বলছিলেন আগে নির্বাচনগুলোকে কেন্দ্র করে। এখন সামনে যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, বিএনপি বেশ কিছু তৎপরতা শুরু করেছে সাংগঠনিকভাবে। আপনাদের দিক থেকে বলা হচ্ছে এগুলোকে বিশৃঙ্খলা তৈরি আসলে চেষ্টা। তো সেই জায়গাটায়, অর্থাৎ আপনারাও তো এক ধরনের প্রচেষ্টা চালাচ্ছেন, সামনের দিনে মুখোমুখি রাজনৈতিক যে বোঝাপড়া, সেখানে আবার নতুন করে অস্থিরতা দেখতে পাবে বাংলাদেশের মানুষ? এমন হতে পারে কি আগে নির্বাচনগুলোর মতো?
না, বাংলাদেশের মানুষ অবশ্যই রাজনৈতিক অস্থিরতা কামনা করে না, সেটা আমরাও করি না। আমি তার আগে বাকশাল প্রসঙ্গে মোশাররফ ভাই যে কথাগুলো বলছেন তার একটা জবাব দেওয়া আমার জন্য খুবই প্রয়োজন মনে করছি। প্রথমত উনি বলেছেন যে বাকশাল গঠন করে আমরা ভুল করেছিলাম বলে 96-এ মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছিলেন। এটা তার একটা শতভাগ ভুল অনুমান। বরঞ্চ এইটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহাসিক রাজনৈতিক বাস্তবতা। কারণ কোনো মানুষের ভুলের ঊর্ধ্বে নয়। যার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে 1975 সালে বলেছিলেন, মাননীয় স্পিকার, আমি শয়তানও নই, ফেরেশতাও নই, আমার ভুল হতেই পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নিজের ভুলকে রেকটিফাই করতে পারা হচ্ছে বাহাদুরি। আমরা সেই বাহাদুরি করতে চাই। সেই বাস্তবতায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে নির্বাচন আগে বলেছিলেন, প্রিয় দেশবাসী, আমরা এর আগেও রাষ্ট্র ক্ষমতায় ছিলাম, সেখানে যদি আমাদের কোনো কর্ম দ্বারা আপনারা মনে কষ্ট পেয়ে থাকেন, আমরা ক্ষমা চাই, আপনারা আমাদেরকে আরেকবার রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দান করুন। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সেটাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছিল বলেই 96 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। এবং বাকশালের উনি যে সমালোচনাটা করলেন, বাকশাল সিস্টেমটা কিন্তু কোনোভাবে এস্টাবলিশড হয়নি। বাকশাল গভর্নেন্স সিস্টেমটা গভর্নরের দায়িত্ব গ্রহণের আগেই কিন্তু জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সপরিবারে, এবং যে হত্যাকাণ্ডের নেপথ্যে মোশাররফের নেতার নাম আজকে স্পষ্টভাবে উঠে আসছে। সেটা আরেকটা বিতর্ক, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমি শুধু বাকশাল প্রসঙ্গে বলি, বাকশালের নির্বাচনী যে সিস্টেমটা ছিল সেটা ছিল এমন যে আমরা যে অভিযোগটা করি, বিশেষ করে সুশীল সমাজ এবং বাংলাদেশের যারা একটু লেফট পলিটি যারা করেন, যে 500 টাকা একটি শাড়ি, ভোট আমার, এই ভোট কেনার যে রাজনীতি, সেটা কিন্তু বাকশালে ছিল না। বাকশালের ভোটের সিস্টেমটা ছিল এমন যে কয়জনে প্রার্থী হবে সেই কয়জনই সমান সুযোগ পাবে, সমান জনসভা করবে, সমান পোস্টার ছাপাবে, সমানভাবে ক্যাম্পেইন করতে পারবে, কেউ কম বেশি করতে পারবে না, সেগুলোর দায়িত্ব রাষ্ট্র পালন করবে। তাতে যেটা হতো, যোগ্য প্রার্থীটা অনায়াসে নির্বাচিত হয়ে আসতো। যেমন স্থানীয় নির্বাচন, এখন এই সামনের যে নির্বাচন বা এখনকার যে রাজনৈতিক তৎপরতা, যেমনটি আমি বলছি, 1 মিনিট আমি বলি আপনাকে, আমি বলছি আমি আসছি সে জায়গায়, আমি এটা শেষ করে, যেমনটি আপনি কিশোরগঞ্জের নির্বাচনে তৎকালীন সৈয়দ নজরুল ইসলাম সাহেবের ভাই একজন স্কুল মাস্টারের কাছে পরাজিত হয়েছিলেন। সুতরাং এটা না জেনে এইভাবে ঢালাভাবে কথা বলা ঠিক নয়। আর আওয়ামী লীগ যখন ক্ষমতা যান, বলছেন বাকশাল সিস্টেমের কথা, 96-এও আওয়ামী লীগ ক্ষমতায় এসে ঐকমত্যের সরকার গঠন করেছিলেন। ইভেন 2008 সালেও আওয়ামী লীগ যখন বিএনপি মাত্র 29টি আসন পেয়েছিল আর আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট 262 আসনে জয়লাভ করেছিল, তখনও মাননীয় প্রধানমন্ত্রী প্রকাশ্যেই বিএনপিকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদ অফার করে ওই জাতীয় ঐক্যের রাজনীতিটা করতে চেয়েছিলেন। বাকশাল আসলে সময় স্বল্পতার দিকে এগোচ্ছি, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি আলোচনার। আপনি কয়েক লাইন আমার প্রশ্নের উত্তর দিলে বাকিদের কাছে আমি একটু আলোচনায় যেতে চাই। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে এই যে বিএনপির তৎপরতা, সেটাকে আপনারা ঠেকানোর জন্য কিছু ভাবছেন কিনা, বা না ঠেকানো তাদেরকে ঘিরে কোনো কর্মকৌশল নির্ধারণ করছেন? না, আমরা বিএনপি একটি রাজনৈতিক দল, তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, সেগুলো ঠেকানোর কোনো প্রশ্নই আসে না। তবে আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু বিএনপির গত 5-7 বছরের রাজনৈতিক অ্যাক্টিভিটিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি রাজনৈতিক অ্যাক্টিভিটিসের নামে তারা ধ্বংসযজ্ঞ চালায়, তারা চোরাগোত্তা হামলা করে, সেরকম কোনো কিছু থাকলে সেটা যদি আইন শৃঙ্খলা বাহিনী মনে করে সেটা ভিন্ন বিষয়। বাট রাজনৈতিক দল হিসাবে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করবে, সেটা আমরা স্বাগত জানাই, এবং তারা রাজনৈতিকভাবে শক্তিশালী হবে সেটাও আমরা চাই। আমরা কিন্তু তাদের মতো 1992 সাল থেকে 15 আগস্ট কল্পিত জন্মদিন পালন করে একজনকে প্রতিহিংসা রাজনীতি চর্চা করতে চায় না। মোশাররফ হোসেন, আপনার কাছে যেতে চাই, একেবারে কয়েক বাক্যে জানতে চাই, এই ধরনের একটা অভিযোগ আছে আপনারা বিশৃঙ্খলা তৈরির জন্য নতুন করে এই ধরনের সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে আপনারা একটা মিছিল পর্যন্ত করতে পারেন না বিএনপি চেয়ারপারসনের জন্য, শুধু মায়া কান্না কাঁদেন। এগুলোকে আপনারা চ্যালেঞ্জ হিসেবে দেখেন কিনা? এর জন্য কোনো উত্তর বা মাঠের উত্তর আপনারা প্রস্তুত করছেন কিনা? কয়েক লাইনে বলতে হবে। না, আসলে একটা সরকার যদি ফ্যাসিস্ট হয়, একটা সরকার যদি একদলীয় হয়, একটা সরকার যদি স্বৈরাচারী হয়ে যায়, তাদের কাছ থেকে এই ধরনের বক্তব্যই আমরা প্রত্যাশা করি। আজকে ওবায়দুল কাদের সাহেব বলেন যে বিএনপি কি, আজকে এখানে আমিনুল সাহেব আছে, অত্যন্ত সজ্জন একজন রাজনৈতিক ব্যক্তি। আপনার নিশ্চয় মনে থাকার কথা যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য বহুবার অনুমতি চেয়েছে। এই সরকার কি অনুমতি দিয়েছে?
অথচ আপনার নিশ্চয় মনে থাকার কথা যে সোহরাওয়ার্দী উদ্যান এবং শিশু একাডেমি থেকে শুরু করে মৎস্য ভবন পর্যন্ত এই রাস্তা বন্ধ করে দিয়ে আওয়ামী লীগ 1 মাস আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সম্মেলন করেছে। সেখানে তো আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কোনো বাধা দেয় নাই, বরং যখনই বিএনপি যখন কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করে, কোনো জনসভা করতে চায়, মিছিল করতে চায়, কোনো সমাবেশ করতে চায়, তখনই আচ্ছা, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমাদেরকে প্রতিবন্ধকতা বাধাপ্রাপ্ত তৈরি অনেকেই করা হয়। বলছেন। বুঝতে পারছি সেই বাস্তবতায় আসলে আলোচনা যেহেতু শেষ দিকে, এই আলোচনা আরো টানা যেত নিশ্চয়ই, এখানে আরো অনেক বলবার রয়েছে, আমিনুল ইসলামের কাছেও যাওয়া যেত এর পাল্টা প্রশ্ন, কিন্তু আশিস সৈকতের সঙ্গে এর আগে কথা বিঘ্নিত হয়েছিল, তার কাছ থেকে এখন একটু শুনতে চাই। আশিস সৈকত, এই যে এই নতুন রাজনৈতিক তৎপরতা সেটা নতুন মাত্রা যোগ করবে কিনা জানতে চেয়েছিলেন, আপনি বলছিলেন যোগাযোগ বিঘ্নিত হয়েছে। আমি আরেকটু জুড়ে দিতে চাই যে এই যে অনেকগুলো ইস্যু, নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্দলীয় সরকার, জানতে চেয়েছিলেন, আপনি বলছিলেন যোগাযোগ বিঘ্নিত হয়েছে। আমি আরেকটু জুড়ে দিতে চাই যে এই যে অনেকগুলো ইস্যু, নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্দলীয় সরকার, এইসব ব্যাপারে একমত হতে পারবে বলে মনে করেন তেমন বাস্তবতা আমাদের রাজনৈতিক দলগুলোর আছে, নাকি আবারও সেই গ্রহণ বর্জনের বৃত্তে ঘুরপাক খাবো আমরা? না, দেখেন, বর্তমান যে আমাদের যে সংবিধান বা বর্তমান আমাদের যে আইন, তাতে কিন্তু আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন আর নেই। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হলে আপনাকে আবার সংবিধান সংশোধন করে সেই জায়গায় ফিরতে হবে। তো আপাতত কিন্তু আমরা দেখছি যে সেরকমটি সম্ভাবনা খুব কম। ফলে সেটি যে আওয়ামী লীগ সরকারের অধীনেই, মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, ওই সময়ের নির্বাচনকালীন একটি সরকারের অধীনেই কিন্তু আসলে নির্বাচনটি হবে। এখন প্রশ্ন হলো যে এই সরকারের অধীনে যে নির্বাচন কমিশনটি আসবে, সেই নির্বাচন কমিশনটা আসলে কতটা নিরপেক্ষ বা কতটা শক্তিশালী করা যায়, সেই জায়গাটায় বোধহয় এখন আওয়ামী লীগ এবং বিএনপির কিন্তু আসলে জোর দেওয়া দরকার। সেই জায়গাটা বোধহয় চিহ্নিত করা দরকার, সেই জায়গাটা বোধহয় আলাপ আলোচনার মাধ্যমে বোধহয় সেই জায়গাটা ঠিক করা দরকার যে মোটামুটি নিরপেক্ষ, এবং নিরপেক্ষের চেয়ে বেশি আমার কাছে মনে হয় যে কর্মঠ একটা নির্বাচন কমিশন যদি আমরা করতে পারি, যাদের কমিটমেন্ট থাকবে একটি সুষ্ঠু নির্বাচন করা, সেই নির্বাচন যদি করতে পারে, শুধু নির্বাচন কমিশনের সফলতা না, সেই সফলতা আসলে কিন্তু পরের যে 5 বছর সরকার পরিচালনা করবে, যারাই ক্ষমতায় আসুক, তাদের কিন্তু আসলে কাজ করতে সুবিধা হবে। কারণ এই জায়গায় কিন্তু দেখেন, সরকারি দল আওয়ামী লীগ বা সরকারে যারাই থাকে তারা কিন্তু কিছু সুবিধা পেয়েই থাকে, এবং সেই সুবিধা কিন্তু আওয়ামী লীগ পাচ্ছে এখন, বা নির্বাচনও কিছুটা পাবে, কিন্তু তাদের কিন্তু বেশি দায়িত্ব নিতে হবে যাতে সব রাজনৈতিক দল যাতে নির্বাচনে অংশ নেয়। যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে অংশ তাদের নেওয়ার জন্য তাদের কিন্তু উদ্যোগী হতে হবে। পাশাপাশি বিএনপিও একথা মনে করলে বসে থাকলে চলবে না যে তাদের একেবারে আদর করে এনে নির্বাচনে কেউ অংশ নেওয়া হবে সরকার। তাদেরও কিন্তু, যেটি মোশাররফ ভাই বলছিলেন, হ্যাঁ, ভোটের হিসাব কিন্তু তাই 30-31% ভোট কিন্তু আমরা দেখেছি। গত 20 বিএনপিকে বা বিরোধী রাজনৈতিক দলগুলোকে তাদের জায়গা থেকে উদ্যোগী হতে হবে যাতে নির্বাচনমুখী রাজনীতির দিকে বাংলাদেশ এগোয়, এবং সরকারি দল হিসেবে আওয়ামী লীগকে বাড়তি দায়িত্বের কথা, বাড়তি সতর্কতার কথা আপনি বলছেন, তারা যেন উদ্যোগী হয়, সবাই যাতে একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকেই যায়। আপনাকে ধন্যবাদ জানাব আশিস সৈকত, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবিএম মোশাররফ, আপনাকে ধন্যবাদ। আমিনুল ইসলাম আমিন, আপনাকেও, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে আমজনতা শেষ করতে চাই। নিশ্চয়ই আপনারা আমজনতার সঙ্গে থাকবেন। মনে রাখবেন, আমজনতার শক্তি বড় শক্তি।